সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা এক্সপ্লেন করব সাকিব খানের ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব মুভিটি। আর আমি সাজেস্ট করব যে মুভি এক্সপ্লেন দেখার পর একবার হলেও মুভিটা দেখে নিও। আর মুভিটা আমি গুগল ড্রাইভে আপলোড করে লিংক পিন কমেন্টে দিয়ে রাখবো। আর ভিডিওর মাঝে আমি ড্রাইভের পাসওয়ার্ড বলে দেবো। পাসওয়ার্ড দিয়ে একবার ডাউনলোড করে নিও মুভিটা। আর মুভির শেষে এমন একটা টুইস্ট আছে যেটা দেখি ইউ উইল বি শকড জাস্ট। আমি আরফান নিশো বা সিয়ামের কথা বলছি না। তো যাই হোক, চলো মুভি শুরু করি। তো মুভির শুরুতে আমাদের অনেকগুলো ক্যারেক্টারকে দেখানো হয়। এরা মূলত সাকিব খানের দলের লোক, আর ওরা ছদ্মবেশে যে কোনো একটা মিশনে যাচ্ছে, আর অন্যদিকে সাকিব ডান্স করছে। এরপর সিন শিফট হয়ে একটা মিডিয়া চ্যানেলকে দেখানো হয় যারা এই মুহূর্তে মন্ত্রীর ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আর মন্ত্রী হলো ডক্টর এজাজ। তো ইন্টারভিউ শুরুর আগেই সিন শিফট হয়ে আমাদের সাকিব খান আর তার টিমের প্রথম লুক দেখানো হয়, যেখানে ওরা বাসে করে কোথাও যাচ্ছিল। আর অন্যদিকে মিডিয়ায় মন্ত্রীর সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় পারমাণবিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করবেন। তো মন্ত্রী বলে পারমাণবিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান এখন অনেক সুন্দর এবং চমৎকার। তো এগুলো বলতে বলতে অন্যদিকে সাকিব খান আর তার টিম বাস নিয়ে ওই মিডিয়া অফিসে চলে আসে, আর সাথে সাথে সেখানে শুরু হয়ে যায় তাণ্ডব। সাকিবের টিম সেখানে উপস্থিত সব পুলিশকে মেরে ফেলতে থাকে। অন্যদিকে মন্ত্রী মিডিয়ার চাপাবাজি করছে যে এর আগের সরকার কিছুই করে নাই, তারা বিদেশে নিজেদের বাড়িঘর করতে ব্যস্ত ছিল, কিন্তু আমরা এসে ব্লা এত কিছু করে ফেলছি। আর ততক্ষণে বাইরে সাকিবের পুরো টিম ওই অফিসের সবাইকে হোস্টেজ বানিয়ে নিয়েছে। আর অন্যদিকে সাকিব মন্দিরের কাছে এসে বাটারফ্লাই ডান্স করতে করতে তাকে গুলি করে দেয়, আর ক্যামেরার সামনে এসে নিজের ফেস রিভিল করে। ভাই, আমি আবারও বলবো যে মুভিটা দেখো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এত জোশ যে গায়ে কাটা দিবে। তো যাই হোক, সাকিব খানের ওই ফুটেজ চলে যায় পুলিশ হেডকোয়ার্টারে, আর পুলিশ এসে সেখানে উপস্থিত হলে দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়, আর সব নিউজ মিডিয়া এসে উপস্থিত হয় সেখানে। আর এরপর রুচি সিদ্দিক আর বাবু স্যারকে দেখানো হয়, যেখানে তারা দুজন খুবই হাইপার হয়ে কারো কাছে যায়, কিন্তু এই ব্যক্তিকে সেটা দেখানো হয় না। আর ভিতরে সাকিব খানের টিম মেম্বারের একজন মিডিয়ার মাধ্যমে পুরো দেশকে বলে যে দেশের আবহাওয়া হঠাৎ খারাপ হওয়ায় দেশের সব থানাকে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর সোয়াব তখন অন্যদিকে তার টিম নিয়ে অপারেশনের প্ল্যান করছে, কিন্তু কিসের কি, সাকিব ভিতরে বসে বিরিয়ানি খাচ্ছে। তো সোয়াব তখন বাহির থেকে হ্যান্ড মাইক দ্বারা ওদের বলে যে আপনাদের চারপাশে পুলিশ ঘিরে ফেলেছে, আপনাদের পালানোর আর কোনোই পথ নেই, আপনারা স্যারেন্ডার করে দিন এবং আমরা আপনাদের সাথে আলোচনা করতে প্রস্তুত। আপনাদের কি ডিমান্ড আছে আমাদের জানান, আমরা আপনাদের কথা শুনবো। তো সাকিব স্যারেন্ডার না করে মিডিয়ার সামনে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু নেগোশিয়েট করতেই চাচ্ছ তাহলে ধর্মমন্ত্রীকে পাঠাও, আর সাথে সাবেক আইজিপি স্যারকেও পাঠাও, আমি তাদের সাথে আলোচনা করি, আর সাথে একটা সাংবাদিকও পাঠিও, যাতে ব্যাপারটা টক্কর দেওয়া যায়। আর 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে না আসলে সারা দেশে তাণ্ডব চালানোর হুমকি দেয়, আর সাথে সাথে তাদের ভয় দেখানোর জন্য বাইরে একটা বাসকে ব্লাস্ট করিয়ে দেয়। এরপর মন্ত্রী, সাবেক আইজিবি সবাই মিলে ডিসিশন নিতে থাকে যে যাবে কি যাবে না। আর সাংবাদিক হিসেবে নিয়ে আসা হয় জয়া হোসানকে, যার নাম মুভিতে সাইরা। তো এরপর তারা সাকিবদের সাথে নেগোশিয়েট করতে সেই অফিসে যায়। তো জয়ার ভেস্টের মধ্যে সোয়াত একটা ডিভাইস লুকিয়ে দেয়, কিন্তু সাকিব সেটা বুঝে ফেলে আর নিয়ে নেয়। তো জয়া জিজ্ঞাসা করে যে মিস্টার মাহাতাব কি বেঁচে আছেন এখনো? মিস্টার মাহাতাব হচ্ছে ওই যে মন্ত্রীকে মারলো সে। তো সাকিবের টিম মেম্বার জানায় যে বেঁচে আছে, কিন্তু অনেক ব্লিডিং হয়েছে। তো সাকিব বলে যাক, অনেকদিন জানাজা পড়ি না। আর এরপর জয়া রিকোয়েস্ট করে যে তাকে যেন বাহিরে বের করে দেওয়া হয়, যেন হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তো এরপর সাকিব তাকে বাইরে বের করে দেয়, আর যে সাধারণ মানুষগুলোকে হোস্টেজ বানিয়েছিল তাদেরও কিছু অংশ ছেড়ে দেয়। আর তখন বন্দী হিসেবে থাকে 2 মন্ত্রী, আইজিপি আর জয়া হোসেন। তো সাকিব তাদের বলে দ্রুত রেডি হন, আমরা টক শো করতে চাচ্ছি লাইভে। তো তাদের মধ্যে একজন বলে আমরা লাইভে কোনো নেগোসিয়েশন করতে পারবো না, যা বলবা এইভাবেই বলো। তখন সাকিব বলে যে যা হবার সব লাইভে হবে, কারণ সবকিছু জানার অধিকার সাধারণ মানুষেরও আছে। আর এরপর তাদের রেডি করিয়ে টক শো এর জন্য নিয়ে আসা হয়। তো তখন জয়া হোসেন সাকিবকে জিজ্ঞাসা করে যে এই অ্যাটাকের কারণটা কি? তো সাকিব বলে আমরা এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। তো তখন ধর্মমন্ত্রী বলে বাবাজি, আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমাকে যেতে দিন দয়া করে, আমি একটু ধর্মের কাজ করি। তখন সাকিব কি ডায়লগ দেয় শুনবেন? Thank you, Rabbi. তো জয়া আবার জিজ্ঞাসা করে আপনি কোন কারণে এই অ্যাটাকটা করেছেন, প্লিজ আমাদের এবং দেশবাসীকে ক্লিয়ার করুন। তো সাকিব খান বলে সবকিছু জানতে হলে আগে স্বাধীনকে জানতে হবে, ফিরে যেতে হবে 8 বছর আগে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাবিলা নূর আর সাকিব খানকে দেখানো হয়, যাদের মাঝে প্রেম চলে, কিন্তু স্বাধীনের চাকরি হয় না দেখে সাবিলা নূরকে বিয়েও করতে পারছে না। তো এরপর সাবিলা নূর স্বাধীনকে নিয়ে আসে তার বাবার কাছে, মানে স্বাধীন যেন তাদের ভালোবাসার কথা বলে আর বিয়ের প্রস্তাব দেয়। তো সাবিলার বাবার কাছে স্বাধীন 2 মাস সময় চায়, কিন্তু এভাবে
দেখতে দেখতে 1 মাস চলে যায়। মামা চাচা ছাড়া স্বাধীনের চাকরিও হয় না কোথাও। তো আর বাকি আছে 1 মাস। কোনো উপায় না পেয়ে স্বাধীন ঢাকা চলে আসে আর চেষ্টা করতে থাকে চাকরির জন্য। সব জায়গায় ইন্টারভিউ ভালোভাবে দেওয়ার পরেও কোথাও চাকরি হয় না সাকিবের। কিন্তু শেষ অবধি চাকরি হয়েও যায় স্বাধীনের। তো সে খুশি হয়ে সাবিলা নূরকে ফোন দিয়ে বলে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? বিয়ে এবার আটকাতে পারবে না কেউ। তো পরের দিন সাকিব যখন অফিসে যায় তখন ওর অফিসের বস বলে, আসলে চাকরিটা অন্য একজনের হয়েছে, মেইলটা ভুল করে তোমাকে করে দিয়েছি, আমরা এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু তাতে স্বাধীনের স্বপ্ন ভেঙে যায়। তো স্বাধীন সেখান থেকে জানতে পারে ওই বস টাকা খেয়ে স্বাধীনের চাকরিটা অন্য একজনকে দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু বাংলাদেশে খুবই বাস্তব একটা কনসেপ্ট, মানে এগুলো অফারফ হচ্ছে। তো স্বাধীন পাগলের মতো চাকরি খুঁজেও চাকরি না পেয়ে শেষে ডেলিভারি ম্যানের কাজ শুরু করে। সারা রাত ডেলিভারি করতো আর দিনে চাকরি খুঁজতো। তো এরপর আবার স্বাধীনের চাকরি হয়ে যায়। তো সাকিব তার বসকে বলে গ্রাম থেকে বিয়ে করে এসে সে চাকরিতে জয়েন করবে। তো পরের দিন সে বাসে করে গ্রামে যাচ্ছিল বিয়ে করার জন্য, কিন্তু বাসে হঠাৎ করে পুলিশ রেড দেয় আর স্বাধীনকে কালো কাপড় পরিয়ে গাড়িতে উঠিয়ে একটি গোপন রুমে নিয়ে আসে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কোন রুম বা কোথায় নিয়ে আসা হয়েছে। তো সেখানে স্বাধীনকে জিজ্ঞাসা করা হয়, হোয়াই ডিড ইউ কিল হ্যারিস? তো স্বাধীন বলে যে আমি হ্যারিসকে চিনি না, আমি কাউকে মারিও নি স্যার। তো এর পরের দিন সাকিব আর সাবিলা নূরের বিয়ে ছিল। এদিকে সাকিবের ফোন অফ, অন্যদিকে তাদের ফ্যামিলি বিয়ের সব আয়োজন করে ফেলেছে। বাট শেষ অবধি বিয়েটা আর হয় না আর সাকিবকে এরপরে অন্য একটা আয়না ঘরে চালান করা হয়। আর সেখানে গিয়ে স্বাধীন জানতে পারে সাবিলা নূর সুইসাইড করেছে। তার এই কথা শুনে পুরো দেশ কাঁদতে শুরু করে। কিন্তু তখনই আবার বাইরে থেকে সোয়াত আক্রমণ শুরু করে সাকিবের টিমের উপর। দুই দলের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় আর সাকিব খান গিয়ে এক এক করে সোয়াতের পুলিশদের মারতে শুরু করে। আর সাথে ব্যাকগ্রাউন্ডে তাণ্ডবের টাইটেল ট্র্যাক। ভাই এক কথায় দারুণ ছিল ফাইটিং সিনগুলো। অনেকে হয়তো বলবেন বাজে মুভি, কিন্তু ইউ শুড বি প্রাউড ব্রাদার, অ্যাটলিস্ট বস্তা পচে মুভি থেকে অনেক ভালো ভালো সিনেমা পাচ্ছি আমরা, অ্যাপ্রিশিয়েট করা দরকার অবশ্যই। তো যাই হোক, এরপর নাইম আর সাকিবের মধ্যে ফাইট হয় আর নাইম হচ্ছে সোয়াত অফিসার। তো সাকিব তাকে বেদম মায়ের মারে, কিন্তু তখনই জয়া হোসেন এসে সাকিবকে গান পয়েন্ট করে। আর একটা ব্যাপার, আমাদের আরো একজন লোককে দেখানো হয় যে ওই মুহূর্তে রাস্তায় বান্দর খেলা দেখাচ্ছিল, এটা একটু মাথায় রেখো, পরে কাজে দিবে। তো এরপর সাকিবকে গান পয়েন্ট করে নিয়ে আসা হয় আর সাকিব এসে ওর পোলাপানকে অর্ডার দেয় যে ওই টিমটারে গুলি করে মেরে ফেল। তখন নাইম জয়াকে বলে সাকিবকে মারা যাবে না, কারণ মন্ত্রী সহ এখানে অনেক মানুষ সাকিবের হোস্টেস হিসেবে আছে। আর সোয়াত টিম উপায় না পেয়ে পিছু হটে যায়, কারণ এখানে ঝামেলা হলে একে তো লাইভ চলছে, তার উপরে এতগুলা মানুষের জীবন। তো আবার শো শুরু হয় আর জয়া সাকিবকে জিজ্ঞাসা করে যে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আয়রন সেলের ভিতরে থাকা অবস্থায় কিভাবে জানলেন যে আপনার প্রেমিকা মারা গিয়েছে। তখন আবার ফ্ল্যাশব্যাকে আমাদের আয়নাঘর দেখানো হয়, যেখানে একটা পুলিশ জেল সুপারকে বলছিল যে নতুন যে কয়েদি এসেছে তাকে রাখার জায়গা নেই। তখন জেল সুপার একটা ছেলেকে আনে আর গুলি করে মেরে ফেলে। আর এই পয়েন্টটা মাথায় রেখো যে একটা ছেলেকে গুলি করে মেরে ফেলছে। তো স্বাধীন সেটা দেখে ভয় পেয়ে যায় আর জেল সুপার স্বাধীনকে বলে যে কালকের মধ্যে হ্যারিসের মৃত্যুর কথা স্বীকার না করলে তোর অবস্থাও ওর মতোই হবে। আর এরপর তাকে বেদম মাইর দেওয়া হয়, কিন্তু তবুও সে স্বীকার করে না। আর তখন একটা ল্যাপটপে দেখানো হয় যে তার বাবাকে কিভাবে নেতার লোকেরা মেরে ফেলেছে আর তার প্রেমিকা কিভাবে সুইসাইড করছে। আর এটা দেখে সাকিব ভায়োলেন্ট হয়ে যায় আর সেখানে থাকা সব পুলিশকে মারতে শুরু করে আর সেখানে বন্দি সব কয়েদিকে মুক্ত করে দেয়। আর এখানে সাকিবকে বাঁচাতে গিয়ে একটা ছেলে জীবন দেয়। এই সিনটা মনে রাখেন, সামনে টুইস্ট আছে। মুভির শেষে যে একসাথে কয়টা টুইস্ট আছে আপনি ধারণাও করতে পারবেন না। তো সেখানে সব পুলিশকে মারা শেষে ওরা সবাই মিলে একটা টিম করে যে যারা এইসবের পিছে জড়িত আছে সবাইকে শাস্তি দিবে, মানে যেসব কয়েদি বন্দী ছিল সবাই মিলে। তো সেভাবে ওরা প্ল্যান শুরু করে বোম বানিয়ে বন্দুক নিয়ে ফাইনালি ওরা ওই মিডিয়া ভবনে আক্রমণ করে আর সবাইকে হোস্টেস বানিয়ে নেয়। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাক শেষ করি। তো শোতে আবার জয়া জিজ্ঞাসা করে মন্ত্রীকে যে এই আয়রন সেলটা আসলে কি আর কেনই বা এখানে সবাইকে আটকে রাখা হয়। তখন মন্ত্রী হেসে ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলে আমিও তো আসলে জানি না এইসব, আমারও জানা দরকার। তো সাকিব তখন বলে ওরা এমনি এমনি স্বীকার করবে না। আর তখন সাকিব একটা পেন ড্রাইভ প্লে করে, যেখানে আমরা দেখি মন্ত্রীর অসুস্থ মা হাসপাতালে ভর্তি আর সাকিবের টিম এবার তাকে হোস্টেস বানিয়েছে। তো এবার না চাইতেও মন্ত্রী বাধ্য হয়ে সত্য কথা বলতে শুরু করে। তো সে বলে যে এই সবকিছুর পিছনে দায়ী আমজাদ মনসুর আর তার ছেলে আরমান মনসুর। আর এরপর আমাদের আমজাদ মনসুরকে দেখানো হয় যে বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ী আর তার ছেলে আরমান মনসুর। তো আজকে তাদের দুজনের একটা মিটিং আছে বিদেশি ক্লায়েন্ট হ্যারিসের সাথে, তারা এখন সেখানে জয়েন করবে। তো সিয়াম সেখানে এসে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, তখন তার সাথে হ্যারিসের দেখা হয়, কিন্তু একটু তর্কের কারণে সিয়াম তাকে চিনতে না পেরে সেখানে মেরে ফেলে। আর এরপর সিয়ামের বাবা মানে আমজাদ মনসুর ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য মন্ত্রী আইজিপি সবার সাথে দেখা করে। তো তারা বলে যে আমাদের এক একজনকে 500 কোটি করে টাকা দিলে আমরা ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিচ্ছি। আর সেখানে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, আইজিপি
আর সাকিবরা যে চ্যানেল আক্রমণ করেছে ওই চ্যানেলের মালিক। তো পরের দিন এডিসি আর আইজিপি মন্ত্রীকে বলছে যে আমরা হ্যারিসের মৃত্যুর জন্য একজনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে খুব দ্রুতই স্বীকারোক্তি দিয়ে দিবে। আর এভাবে বড় লোকের ছেলেরা বেঁচে যায় ভাই। তো আইজিপি মন্ত্রীকে বলে যে চ্যানেল বাংলার যে মহিলা সাংবাদিক আছে সাইরা আলী, তাকে আটকাতে হবে। মানে জয়া আহসানের কথা বলছে। তো মিডিয়ার সামনে যখন সে সব স্বীকার করে নেয়, এগুলো পাবলিক দেখে খুবই ক্ষিপ্ত হয় আর মন্ত্রীদের সমস্ত অফিস কারখানা ভাঙচুর করতে শুরু করে। আর এরপর সাকিব মিডিয়ার সামনে মন্ত্রীদের বেঁধে পুলিশে ধরিয়ে দেয়। আর সাকিবের পোলাপান অস্ত্র ফেলে মাস্ক রেখে সাধারণ হোস্টেসদের সাথে মিশে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু সাকিব তাদের সাথে বাইরে যায় না, সে সেখানে থেকে যায়। আর সেটা দেখে জয়া জিজ্ঞাসা করে যে আপনার টিমের লোকজন তো ভিড়ের সাথে মিশে পালিয়ে গেল, আপনি পালালেন না কেন? তখন সাকিব বলে আমি স্যারেন্ডার করব। আর সাকিব বাইরে এসে জনগণের সামনে দাঁড়িয়ে কথা বলে, তাদের বলে যে আমি তাদের ধরিয়ে দিতে গিয়ে নিজেও আইন অমান্য করেছি, আর আইন অমান্য করার কারণে আমারও শাস্তি হওয়া উচিত, আর তাই আমি স্যারেন্ডার করতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ যে পুলিশের কাছে বাধা দিবেন না কেউ। আর এটা বলে সে পুলিশের কাছে স্যারেন্ডার করে। আর অন্যদিকে আমাদের জয়া আহসানকে দেখানো হয় যে শো শেষ করে বাড়ি ফেরার জন্য গাড়িতে বসেছিল, কিন্তু তখন তার গাড়িতে একটা মাস্ক দেখতে পাই। আর তখন জয়ার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ওর মা তাকে ফোন দিয়ে বলছে যে তার ভাইকে গুম করা হয়েছে। তো সে যখন মন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলতে যায়, মন্ত্রী এমন ভাব করে যেন সে কিছুই জানে না। তো জয়া যখন এই গুমের ব্যাপারে নিউজ করে, তখন ওই চ্যানেলের মালিক ওকে রাগারাগি করে, আর যার কারণে জয়া সাংবাদিকতা পেশাটাই ছেড়ে দেয়। আর এরপরে আসে একটা বড় টুইস্ট, যেখানে আমরা দেখি জয়া আর সাকিব আগে থেকে দুজনকে চিনতো, মানে এইসব ইনসিডেন্ট হওয়ার আগে থেকে ওরা একই দলে আছে। আর তার কারণ হলো জয়ের ভাইকে গুম করে যেখানে রাখা হয়েছিল সাকিব ওই একই সেলে ছিল। তো সাকিব এবার জয়াকে ওর কাছে ডেকেছে তার ভাইয়ের কথা বলতে। তো সাকিব তাকে বলে যে আমার চোখের সামনে আপনার ভাইকে গুলি করে মেরে ফেলেছে ওরা, আর এজন্যই আমরা চাচ্ছি ওদের বিচার করতে। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আবার চাইলে নাও থাকতে পারেন। তো জয়া তখন ওদের সাথে যোগ দেয় আর ওদের সাথে মিলে প্ল্যান করতে শুরু করে। আর জয়া যেহেতু মিডিয়া বাংলায় কাজ করেছে, সুতরাং ওই অফিসে সব ডিটেলস ও সাকিবকে দেয়, আর সেটা আক্রমণ করে মানুষকে হোস্টেস বানিয়ে লাইভ করতে বলে। তো এগুলোর পর আমরা দেখি যে সাকিবকে পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু তখনই হঠাৎ করে তার পোলাপান আসে আর পুলিশকে মেরে সাকিবকে নিয়ে পালিয়ে যায়। তখনই জয়ার কাছে মিনিস্ট্রি অফিস থেকে ফোন আসে আর জয়াকে বলে যে স্বাধীন পালিয়ে গেছে। যেটা শুনে জয়া শকড হয়ে যায়, সে ভাবে যে আসলে ও কি করতে চাচ্ছে। এরপর আমাদের সিয়ামকে দেখানো হয়, যাকে এই মুহূর্তে ওর বাবারই লোক শিকল দিয়ে বেঁধে রেখেছে। তো যেহেতু সবকিছু জানাজানি হয়ে গেছে যে সিয়ামই আসলে হ্যারিসের খুন করেছে, তো ওই লোক ভাবে যে সিয়ামকে পুলিশে ধরিয়ে দেয়। তো সে সিয়ামের কাছে গেলেই সিয়াম তাকে মেরে ফেলে আর নিজের শিকল খুলে বের হয়ে যায়, কিন্তু কোথায় যায় এটা দেখানো হয় না। সম্ভবত এর পরের মুভিতে ভিলেন হিসেবে সিয়ামই থাকবে। তো অন্যদিকে জয়া মিনিস্ট্রি অফিসে যাওয়ার পর সেখানে এডিসি আসে, আর এখানেই সবচেয়ে বড় টুইস্টটা আসে। এডিসি এসে বলে যে আমরা এতক্ষণ যাকে লাইভে দেখলাম সে আসলে স্বাধীন না, অন্য কেউ। এডিসি বলে যে স্বাধীনকে প্রথম আমি গ্রেপ্তার করি, আর এরপর আসল স্বাধীনকে দেখানো হয় যে সাবিলা নূরের সাথে প্রেম করত, এরপর চাকরির জন্য ঢাকা আসে, কিন্তু রাজনীতির কারণে তাকে পুলিশ বন্দি করে ফেলে। মানে আমরা যা যা দেখছি সব সত্য, শুধুমাত্র সাকিবের জায়গায় সিলেক্ট অন্য কেউ। আর আয়না ঘরে গিয়ে সাকিবের সাথে এই স্বাধীনের প্রথম কথা হয়, যেখানে সাকিব যখন পুলিশদের মারছিল তখন এই স্বাধীনই নিজের জীবন দিয়ে সাকিবকে বাঁচায়। আর এই পয়েন্টটা আমি মনে রাখতে বলেছিলাম। তো সাকিব তখন প্রমিস করে যে স্বাধীনের প্রতিশোধ ও নিবে। আর তখন স্বাধীন সাকিবকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার নাম কি? তখন সাকিব বলে মিকাইল। তখন আমরা জানতে পারি যে এই মিকাইল হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট টেরোরিস্ট, যাকে পুলিশ বহু বছর ধরে খুঁজছে, কিন্তু সে পুলিশের কাস্টডিতেই ছিল অন্য নামে অন্য পরিচয়ে, কিন্তু কেউ তাকে চিনতেই পারেনি। তখনই একটা লোক এসে বলে যে বাংলাদেশ ব্যাংকে সমস্ত গোল্ড ডাকাতি হয়েছে, আর যে টিমটা চ্যানেলকে অ্যাটাক করে এতক্ষণ লাইভ করছিল ওদেরই আর একটা টিম বাংলাদেশ ব্যাংক আক্রমণ করে। মানে মিকাইলের একটা টিম মানুষের কাছে হিরো সাজলো, আত্মসমর্পণ করলো, আর ওর অন্য টিম ব্যাংক ডাকাতি করলো। আর তখন আমরা দেখি যে লোকটা রাস্তায় বান্দর খেলা দেখাচ্ছিল সে হচ্ছে মিকাইলের টিম মেম্বার, সে আর কিছু পোলাপান নিয়ে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে। আর এরপর সিন কাট হয়ে আমাদের একটা লোককে দেখানো হয় যার হাতে ময়না লেখা, আর ময়না দেখে বুঝে গেছেন যে এটা আর কেউ না, সেটা হলো আফরান নিশো, মানে সুরঙ্গের মাসুদ। তো মাসুদকে বলে যে বস আমরা যে বাংলাদেশ ব্যাংক ডাকাতির প্ল্যান করেছিলাম সেই প্ল্যান কেউ ফাঁস করে দিচ্ছে, আর আমাদের জায়গায় মিকাইলের পোলাপানি গিয়ে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে সব টাকা পয়সা নিয়ে গেছে। তখন মাসুদ বলে যে ওইটা আমার টাকা মিকাইল, ওই টাকা নিয়ে তুই ঘুমাতে পারবি না। মানে ওদের মধ্যে একটা ব্যাটেল শুরু হবে। আর এরপর সাকিব খানের ভিআইপি লুক দেখিয়ে মুভিটা এখানেই শেষ করা হয়।